নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাজী নজরুল ইসলামের লেখা রাক্ষসী গল্পটা পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প রাক্ষসী। গল্পটি বীরভূমের বাগদিদের ভাষায় লেখা। আজ এই পুরো 2 বছর ধরে ভাবছি, শুধু ভাবছি, আর সবচেয়ে আশ্চর্যই হচ্ছি। লোকে আমাকে দেখলেই এমন করে ছুটে পালায় কেন? পুরুষেরা যারা সব পর্দার আড়ালে গিয়ে মেয়ে মহলে খুব জাঁদরেলি রকমের শোরগোল আর হল্লা করেন, আর যাদের সেই বিদঘুটে চেঁচানির চোটে ছেলেমেয়েরা ভয়ে নফসি নফসি করে, সেই মন্দরাই আবার আমায় দেখলে হুঁকো হাতে দাওয়া হতে আস্তে আস্তে সরে পড়েন। তখন নাকি তাঁদের অন্দরমহলে যাবার ভয়ানক হাজত হয়। মেয়েরা আমাকে দেখলেই কাঁখ হতে দুম করে কলসি ফেলে সে কি লম্বা ছুট দেয়। ছেলে মেয়েরা তো নাক মুখ সিটকে ভয়ে একেবারে আঁতকে ওঠে। 1000 গজ দূরে থেকে বলে, রে বাপরে, হই এলো পাগলি রাক্ষসী মাগি, পালা পালা, খেলে খেলে। কেন? আমি কোন উনোন্মুখ শুটকোর পাকা ধানে মই দিয়েছি? কোন খাল ভরা ডেকরার মুখে আগুন দিয়েছি? কোন চোখখাগি আবাগির বেটির বুকে বসে তপ্ত খোলা ভেঙেছি? কার গতর আমকাঠ না কুলকাঠের আখায় চড়িয়েছি? কোন ছেলে মেয়ের কাঁচা মাথাটা চিবিয়ে খেয়েছি? বলতো বুন, তাদের কি সরকার আছে আমায় যাতা বলবার? কে তারা আমার? মেরেছি? বেশ করেছি, নিজের স্বামীকে মেরেছি। শুধু মেরেছি, দা দিয়ে কেটেছি। তাতে ওদের এত বুক চড়বড় করবে কেনে? ওদের কারুর বুক থেকে তো স্বামীকে কেড়ে নিই নাই, আর হত্যেও করি নাই। তাতে ওদের কথা বলবার আর সাউকুরি করবার কি আছে? ওরা কি আমার সাতপুরুষের কুটুম না গিয়াত? যদি এই রকমই করতে থাকে, তবে আমি সত্যিকারের রাক্ষসী হয়ে দাঁড়াবো বলে রাখছি। তখন এক এক দায়ের কোপে ওদের স্বামীর মাথাগুলো ধর থেকে আলাদা করে দেব। মেয়েগুলোর বুক ফেঁড়ে কলজেগুলো ধরে পিষে পিষে দেব। তবে না সে আমার নাম সত্যি সত্যি রাক্ষসী হয়ে দাঁড়াবে। আমায় পাগল করলে কে? এই মানুষগুলোই তো। আমি তো ফের তেমনি করেই যেন কিছু হয় নাই, ঘর পেতেছিলুম। রাত্রির দিন আমার কানের গোড়ায় আনাচে কানাচে, পথে ঘাটে, কাজকর্মে, মজলিসে, জৌলুসে আমার নামে রাক্ষসী রাক্ষসী বলে কুৎসা, ঘেন্না, মুখ বেঁকানি, চোখ রাঙানি, এইসব মিলেই তো আমার মাথার মগজ বিগড়ে দিল। যে ব্যথাটাকে আমি আমার মনের মাঝেই চেপে রেখেছিলুম, সেটাকে আবার জাগিয়ে তুলে চোখের সামনে সোজা করে ধরলে তো এরাই। আচ্ছা তুই বলতো বুন, এ পাগল হওয়ার দোষটা কার? একটা ভালো মানুষকে খোঁচা মেরে খেপিয়ে তুললে সে দোষটা কি সেই ভালো মানুষের, না যে ভালো মানুষেরা তাকে খেপিয়ে তোলে তাদের? আমার স্বামী ছিল সাদাসিধে মানুষ। সে তো সোজা ছাড়া বাঁকা কিছু জানত না। সে চাষ করত, কিরসানি করত। আমি সারাটা দিন মাছ ধরে, চাল কেড়ে, ধান ভেনে আনতুম। তা না হলে চলবে কি করে দিদি? তখন আমাদের 3টি পুষ্যি। বড় ছেলে সমর্থ হয়ে উঠেছে, বেথা না দিলে উপর নজর হবে। মেয়েটাও ঢ্যাং ঢেঙিয়ে বেড়ে উঠেছিল, আর আমার কোলপুঁছা ছোট মেয়েটিরও তখন হাক্কো হাক্কো করে 2-1টি কথা ফুটছিল। ছাপোষা মানুষ হলেও দিদি আমাদের সংসারে তো অভাব ছিল না কোনো কিছু। তোমাদের 5 জনের আশীর্বাদে এই বিন্দি নাই নাই করে দিনের শেষে 3টি সের চাল,
তরকারির জন্যে মাছ রে, শামুক রে, গুগলি রে, পিথেমির জিনিস জোগাড় করে আনত। তাছাড়া বড় ছেলেটাও তোমাদের শ্রীচরণের আশীর্বাদে করে কর্মে 2 পয়সা ঘরে আনছিল। মেয়েটাও পাড়ার বৌঝিদের সঙ্গে যা 2-4টা শাক মাছ আনত, তাতেও নেহাত কম পয়সা হতো না। নুন তেলের খরচটা ওর দিয়েই বেশ দিব্যি চলে যেত। এসবের উপর স্বামী বছরের শেষে চাষবাস আর কিরসানি করে যা ধান চাল আনত, তাতে সারা বছর খুব সচল বচল করে খেয়েও ফুরাতো না। সংসারের তখন কি ছিঁড়ি ছিল। লক্ষ্মী যেন মুখ তুলে চেয়েছিলেন। এত সব কার জন্যে? ওই ছেলে মেয়েগুলির জন্যেই তো। সারা দিন রেতে 1টি সেরের বেশি চাল রাঁধতুম না। বলি আহা, শেষে আমার ছেলেরা কষ্ট পাবে। স্বামী আর ছেলেগুলোকে দিতুম ভাত, আর নিজে খেতুম মার শুদ্ধ ভাতের ফেন। মেয়ে মানুষের আবার সুখ কি? ছেলে মেয়ে যদি ঠান্ডা রইল, তাতেই আমাদের জান ঠান্ডা। নাইবা হলুম জমিদার। আমরা তো কারুর কাছে ভিক্ষে করতুম না, চুরিদারিও করতুম না। নিজের মেহনতের পয়সা নেড়ে চেড়ে খেতুম, নিজে খেতুম। আর পালে পার্বণে যেমন অবস্থা, 2-10টা অতিথি ফকিরকেও খাওয়াতুম। আহা, ওতেই তো আমার বুক ভরেছিল দিদি। লোকে বলতো আমি নাকি বড্ড কৃপণ, কারণ আমি 1টা পয়সা বাজে খরচ করতুম না। তা বললে আর কি করব, তাতে আমার বয়ে যেত না। তারা তো জানতো না আমার মাথায় কি বোঝা চাপানো রয়েছে। 2 মেয়ে আর 1টি ছেলের বিয়ে দিতে হবে। বাড়িতে বউ আসবে, জামাই আসবে। আমার এই মাটির ঘরই আনন্দে ইন্দিরপুরী হয়ে উঠবে। 2 স্বাদ আহ্লাদ আছে, তাতে কত খরচ বল দিকিনি বুন? দায়ে ঠেকলে কেউ 1টা পয়সা কর্জ দিয়ে চালাবে? বাপরে বাপ, এই বিন্দির অজানা নেই গো। গলার সাপ বেঁধে পড়লেও কোনো বেটি 1টি খুদকণা দিয়ে শুধোয় না, তার আবার গুমর। আমার কাছে ওসব শুধু কথায় চিঁড়ে ভিজে না বাপু। তবে বুঝতুম অনেক করুই রাড়ির বুক চরচর করত হিংসে আমাদের এই এতটুকু সুখ দেখে। এমনি করেই খুব সুখে দিন যাচ্ছিল আমাদের। আমি মনে করতুম আর যটা দিন বাঁচি এমনি করে স্বামীর সেবা করে, ছেলে মেয়ে চড়িয়ে, নাতিপুতি দেখে, আমার হাতের নোয়া অক্ষয় রেখে মরি। কিন্তু তার পোড়া বিধাতার সইল না। আমার সাধের ঘরকন্যা শ্মশানপুরী হয়ে গেল। আমার এত আশা ভরসা সপ্তাতে চুলোর ছাই পাশ পড়ল। শুনে যা দিদি, শুনে যা সব। আর যদি দোষ দেখিস তো তোর ওই মুড়ো খ্যাংরা দিয়ে আমার বীজ ঝেড়ে দিয়ে যাস। 7 উনুনের বাসি ছাই আমার পোড়া মুখে দিয়ে দিস। হায় বোন, আমার দুঃখুর কথা শুনলে পাথর গলে মোম হয়ে যায়। কিন্তু গাঁয়ের এই বেদিল মানুষগুলো আমায় এতটুকু পেরবোধ দেই না। তার উপর রাত্রির দিন নানা কথা বলে জানটাকে খেপিয়ে তুলেছে। মনে করি আমার সব পেটের কথা কারুর কাছে তন্ন তন্ন করে বলি, আর খুব একচোট কেঁদে নিয়ে মনটাকে হালকা করি। তা যারই কাজ ঘেঁষতে চাই, সেই মনে করে এই আমায় খেলে রে। আমি যেন ডাইনি, কুহুকিরও অধম। এই হেনস্থা আর ভয় করার দরুনে আমার সমস্ত মগজটা চমচম করে ধরে যায়। কাজেই আমার পাগলামি তখন আরো বেড়ে যায়। সাধে কি আমার মুখ দিয়ে এত গালিগালাজ সাপমন্নি বেরোয় বোন? তুই সব কথা শুন, আর নাথি মেরে আমার থোতা মুখ ভোঁতা করে দিয়ে যা। তুই তো বরাবরই জানতিস দিদি, আমাদের পাঁচুর বাপ ছিল বরাবরকার সিধে সাধা মানুষ। সে হেরফের বা কথার প্যাঁচ বুঝত না।
নাকটা সোজাসুজি না দেখিয়ে হাতটা পিঠের দিক দিয়ে বাঁকিয়ে এনে দেখানোটা তার মগজে আদৌ ঢুকত না। কত আটকুড়ো নদী ভরাই যে ওকে দিয়ে বিনি পয়সার বেগার খাটিয়ে নিত, হাত হতে পয়সা ভুলিয়ে নিত, তার আর সংখ্যা নেই। ওই নিয়ে বেচারাকে আমি কতদিন গালমন্দ দিয়েছি, কত বুদ্ধি দিতে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। কথায় বলে স্বভাব যায় না মোলে। ওর আর একটা বদ অভ্যাস ছিল, ও বড্ড মদ খেত। কতদিন বলেছি, তুমি মদ খাও, ক্ষতি নেই, দেখো তোমায় মদে যেন না খায়, কিন্তু সে তা শুনত না। একটু ফাঁক পেলেই যা রোজগার করত তা সব সুঁড়ির পায়ে ঢেলে আসত। যাক, ওরকম দু চারটে বদ অভ্যাস পুরুষ মানুষের থেকেই থাকে, ওতে তেমন আস্ত যেত না। কিন্তু অমন শিবের মতো স্বামী আমার শেষে এমন কাজ করে ফেললে, যা বোন তুই কেন, আমারও বিশ্বাস হচ্ছে না। তার মতো অমন সোজা লোক পেয়ে কে কি খাইয়ে দিয়ে তাকে যে অমন করে দিয়েছিল তা আমি নিজেই বুঝতে পারি নাই। জানিস, ওপাড়ার রঘবাগদির দু তিনটে শ্যাঙ্গা করা করুই রাঁড়ির মেয়েটা কিরকম পাড়া মাথায় করে তুলেছিল। ছুরি কখনো স্বামীর ঘর তো করেই নাই, মাছ থেকে পাড়ার ছেলে ছোকরাদের কাঁচা বুকে ঘুণ ধরিয়ে দিচ্ছিল। আর তার বাপ মাকেই বা কি বল। ছি, আমারই মনে হতো যে বিষ খেয়ে মরি। মা গো মা, বাগদি যাত্রার ওপর ঘেন্না ধরিয়ে দিলে। তুই তো জানিস মাখনদি, ঝুটমুট আমাদের গাঁয়ের লোকের আর আমাদের বাগদিগুলোর বিশ্বাস ছিল যে আমাদের হাতে অনেক টাকা আছে। কত পুতখাগির বেটিরা লোকের ঘরে ঘরে রটিয়ে এসেছিল, আমরা নাকি যক্ষীর টাকা পেয়েছি। বলতো বোন, এতে হাসি পায় না? হে, আমাদের ওই টাকার লোভেই ওই রাঁড় হয়ে ষাঁড় হওয়া ছুরিটা ওই শিবের মতো সোজা ভোলানাথ স্বামীকে আমার পেয়ে বসল। আর সত্যি বলতে কি, মিনসের চেহারাও তো নেহাত মন্দ ছিল না। ধুতি চাদর পরিয়ে দিলে মনে হতো একটি খাসা ভদ্দর নুক। ওর যেদিন আমি প্রথম এই কথাটি শুনলুম, তখন আমার মনটা যে কেমন হয়ে গেল তা বোন তোকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। মাথায় বাজ পড়লেও বোধহয় লোকে অত ব্যথা পায় না। আমি সেদিন তাকে রাতে খুব ঝাঁটাপেটা করলুম। বোন, যে অমন মাটির মানুষ, সাত চরে যার রা বেরোতো না, সেও কিনা সেদিন আমার এই ঝুঁটি ধরে একটা চেলা কাঠে করে, সে কি মার মারলে! কাঠটার চেয়েও বেশি ফেটে ফেটে আমার পিঠ দিয়ে রক্ত পড়তে লাগলো। কিন্তু সত্যি কথা বলতে কি, তখনকার এত যে বাইরের ব্যথা তা তো আমি বুঝতে পারছিলুম না, কেননা আমার বুকটা তখন আরও বেশি ফেটে গিয়েছিল। আমি যেদিন স্পষ্ট বুঝলুম আমার নিজের স্বামী আজ পর হলো, আমি দেখতে পেলুম আমার কপাল পুড়েছে। তখন ঠিক যেন কেউ তপ্ত লোহা দিয়ে আমার বুকের ভিতরটায় ছেঁকা দিচ্ছিল। আমি ফুঁপিয়ে উঠলুম। সে সঙ্গে আমার যত রাগ হলো সেই হারামজাদি বেটির উপর। মনে হতে লাগলো এখন যদি তাকে পাই তো নখে করে ছিঁড়ে ফেলি, কিন্তু কোনোদিনই তার নাগাল পাই নাই। সে আমাকে দেখলেই সরে পড়ত। ক্রমেই আমার স্বামী বাড়াবাড়ি আরম্ভ করলে। সে আর প্রায়ই ঘরে আসত না। মুনির ঘরে খাটত, খেত, আর ওদের ঘরটাতেই গিয়ে শুয়ে থাকত। আমি, আমার ছেলে, পাড়ার সব ভালো লোক মিলে কত বুঝালাম তাকে, কিন্তু হায়, তাকে আর ফিরাতে পারলুম না। ছুরি যে ওকে জাদু করেছিল, একেবারে ভেড়া বানিয়ে দিয়েছিল। তখন বুঝলুম
এতদিনে মিনসের ভীমরতি ধরেছে, ওকে ৪৯ পেয়েছে। তা নইলে কি এমন চোখের মাথা খেয়ে বসে লোক? একদিন পায়ে ধরে জানালুম সে কত বড় ভুল করতে যাচ্ছে। সে আমার মুখে লাথি মেরে চলে গেল। আমার সারা দেহ দিয়ে আগুনের মতো গরম কি একটা ঠিকরে বেরুতে লাগলো। বুঝলুম সে এত বেশি এগিয়ে গিয়েছে নরকের দিকে যে তাকে ফেরানো যাবে না। তার উপর রাস্তায় ঘাটে ওই বিশ্রী কথাটা নিয়ে আমার গঞ্জনা, খোঁচা। আমি খেপার মতো হয়ে প্রতিজ্ঞা করলুম, শোধ নেব, শোধ নেব, তবে আমার নাম বিন্দি। আর একদিন মাঠ হতে এসে শুনলাম মিনসে নাকি আমার বাক্স ভেঙে জোর করে যা ২-৪ পয়সা জমিয়েছিলুম সব ছিনিয়ে নিয়ে গেছে, একটা কানাকড়িও থুয়ে যায় নাই। আরও শুনলুম তার ২ দিন পরেই নাকি ওই ছুরির সঙ্গে তার সাঙ্গা হবে। সব ঠিকঠাক হয়ে গেছে। সে নাকি ওই সমস্ত নগদ টাকা নিয়ে গিয়ে তার হবু শ্বশুরের শ্রীপাদপদ্মে ঢেলেছে। হায় রে, আমার রক্তের চেয়েও পিয়ারা টাকা, তার এই দশা হলো শেষে। মানুষ এত নিচু দিকে যেতে পারে? তখন ভাববার ফুরসাত ছিল না। ওই ২ দিনের মধ্যেই যা করবার একটা করে নিতে হবে, তারপর আর সময় পাওয়া যাবে না। ভাবতে লাগলুম কি করা যায়। একটা দেবতার মতো লোক সিধা নরকে নেমে যাচ্ছে এক এক পা করে, আর বেশি দূর নাই, অথচ ফিরাবার কোনো উপায় নাই। তখন তাকে হত্যা করলে কি পাপ হয়? তাছাড়া আমি তার স্ত্রী, আমারও তো একটা কর্তব্য আছে। আমার স্বামী যদি বেপথে যায় তো আমি না ফিরালে অন্য কে এসে ফিরাবে? আর সে এই রকম বেপথে গেলে ভগবানের কাছে ধর্ম তো আমি তো দায়ী। ধরো আমি যদি তাকে এই সময়ে একেবারে শেষ করে ফেলি, তাহলে তার তো আর কোনো পাপ থাকবে না। যত পাপ হবে আমার, তা হোক। স্বামীর পাপ তার স্ত্রী নেবে না তো কি নেবে এসে শেওড়া গাছের ভূত? আমি মনকে শক্ত করে ফেললুম। হ্যাঁ, হত্যেই করব, যা থাকে কপালে। ভগবান, তুমি সাক্ষী রইলে। আমি আমার দেবতাকে নরকে যাবার আগে তাঁর জানটা তোমার পায়ে জবা ফুলের মতো উৎসুগ্গ করব। তুমি তার সব পাপ খণ্ডন করে আমাকে শুধু দুঃখ আর কষ্ট দাও, আমার তাই আনন্দ। সেদিন সাঁঝে একটু ঝিমঝিম বৃষ্টির পর মেঘটা বেশ পরিষ্কার হয়ে এসেছে। এমন সময় দেখতে পেলুম আমার স্বামী একা ওই আবাগির বাড়ির পেছনের তেঁতুল গাছটার তলায় বসে খুব মন দিয়ে একটা খাটের খুঁড়োয় রেঁদা বুলোচ্ছে। কি করতে হবে ঝা করে ভেবে নিলুম। চারিদিকে তাকিয়ে দেখলুম কেউ কোথাও নেই। আমি পাগলের মতো ছুটে এসে দাটা বের করে নিলুম। সাঁঝের সূর্যটার লাল আলো দাটার উপর পড়ে চকমক করে উঠল। ওই ঝাপসা রোদেই আবার বৃষ্টি নেমে এলো, ঝিম ঝিম ঝিম। বাড়ির পাশে তখন এক পাল ন্যাংটা ছেলে জলে ভিজতে ভিজতে গাইছিল, রোদে রোদে বৃষ্টি হয়, খেঁকশিয়ালের বিয়ে হয়। আমি আঁচলে দাটা লুকিয়ে দৌড়ে বাঘিনীর মতো গিয়ে, ওহ, কি সে জোরে তার বুকে চেপে বসলুম! সে হাজার জোর করেও আমায় উল্টিয়ে ফেলতে পারলে না। তার ঘাড়ে মস্ত একটা কোপ বসিয়ে দিতেই আমার হাতটা অবশ হয়ে এলো। তখন সে দৌড়ে পাশের পাটক্ষেতটায় গিয়ে চিৎকার করে পড়ল। আমি তখন রক্তমুখ হয়ে উঠেছি। আমি আবার গিয়ে ২টো কোপ বসাতেই তার ঘাড় হতে মাথাটা আলাদা হয়ে গেল। তারপর খালি লাল আর লাল।
আমার চারিদিকে শুধু রক্ত নেচে বেড়াতে লাগলো। তারপর কি হয়েছিল আমার আর মনে নেই। যেদিন আমার বেশ জ্ঞান হলো সেদিন দেখলুম আমি একটা নতুন জায়গায় রয়েছি, আর তার চারদিকে সে কতই রং বেরঙের লোক। আর সবচেয়ে আশ্চর্য হচ্ছিলুম এই দেখে যে আমিও তাদের মাঝে খুব জোরে জাঁতা পিষছি। এতদিনের পর সূর্যের আলো, ওহ, সে কত সুন্দর সাদা হয়ে দেখালো। এর আগে চোখের পাতায় শুধু একটা লাল রং ধুধু করত। জিজ্ঞাসা করে জানলুম ওটা সিউড়ির জেলখানা। আমার 7 বছরের জেল হয়েছে। এই মাত্র 3 মাস গিয়েছে। আমি নাকি ম্যাজিস্ট্রার সাহেবের কাছে সব কথা নিজ মুখে স্বীকার করেছিলুম, তবে আমার শাস্তি অত হতো না। দারোগাবাবু গাঁয়ে গিয়ে খুব বাড়াবাড়ি করায় আমি নাকি তাকে খ্যাংরা পেটা করে বলেছিলুম সে যেন জোর জুলুম না করে গাঁয়ে। সেই নাকি সাহেবকে বলে এত শাস্তি দিয়ে দিয়েছে। মা গো মা, সে কি খাটুনি জেলে! তবু দিদি, যতদিন মনে ছিল না কিছু ততদিন যে বেশ ভালো ছিলুম। জ্ঞান হয়ে সে কি জ্বালা! তখন কাজের অকাজের মাঝে চোখের সামনে ভেসে উঠত সেই ফিং দিয়ে ওঠা হালকা হালকা রক্ত। ওহ, কত সে রক্তের তেজ! বাপরে বাপ, সে মনে পড়লে আমি এখনো বেহুঁশ হয়ে পড়ি। মাথাটা যখন কাটা গেল তখন ওই আলাদা ধরটা কাতলা মাছকে ডেঙ্গায় তুললে যেমন করে ঠিক তেমনি করে কাতরে কাতরে উঠছিল। এত রক্ত থাকে গো একটা এতটুকু মানুষের দেহে! আমি একটুকুও আধারে থাকতে পারতুম না ভয়ে, কেননা তখন স্পষ্ট এসে দেখা দিত সেই মাথা ছাড়া দেহটা আর দেহ ছাড়া মাথাটা। ওহ! তারপর দিদি, কোন জজ নাকি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে দিল্লির বাদশাহী তাখতে বসলেন, আর সব কয়েদিরা খালাস পেল। আমিও তাদের সাথে ছাড়া পেলুম। দেখলি দিদি, ভগবান আছেন। তিনি তো জানেন আমি ন্যায় ছাড়া অন্যায় কিছু করি নাই। নিজের স্বামী দেবতাকে নরকে যাবার আগেই ও পথ থেকে সরিয়ে দিয়েছি। পুরুষেরা ওতে যাই বলুক, আমি আর আমার ভগবান এই 2 জনাতেই জানতুম এ একটা মস্ত সোজাসুজি সত্যিকার বিচার। আর পুরুষেরা ওরকম চেঁচাবেই, কারণ তারা দেখে আসছে যে সেই মানধাতার আমল থেকে শুধু মেয়েরাই কাটা পড়েছে তাদের দোষের জন্যে। মেয়েরা পেথম এই পুরুষদের মতোই চেঁচিয়ে উঠেছিল কিনা এই অবিচারে তা আমি জানি না, তবে ক্রমে তাদের ধাতে যে এ খুবই সয়ে গিয়েছে এ নিশ্চয়। আমি যদি ওই রকম একটা কাণ্ড বাঁধিয়ে বসতুম, আর যদি আমার স্বামী ওই জন্যে আমাকে কেটে ফেলত, তাতে পুরুষেরা একটি কথাও বলতো না। তাদের সঙ্গে মেয়েরাও বলতো, হ্যাঁ, ওরকম খারাপ মেয়ে মানুষের ওই রকম মরা উচিত, কারণ তারাও বরাবর দেখে আসছে পুরুষদের 7 খুন মাপ। তাছাড়া আমি মানুষের দেওয়ার চেয়ে অনেক বড় শাস্তি পেয়েছিলুম নিজের মনের মাঝে। আমার জ্বালাটা যে সদা সর্বদা কিরকম মোচড়ে মোচড়ে উঠত তা কে বুঝত বল দেখি বুন? নিজে হাতে কাটলেও সে তো ছিল আমার নিজেরই স্বামী। কোন জজ নাকি তার নিজের ছেলের ফাঁসির হুকুম দিয়েছিলেন, তা হলেও, অত শক্ত হলেও তার বুকে কি এতটুকু লাগে নাই ওই হুকুমটা দিবার সময়? আহা, যখন তার বুকে বসে একটা পেরকাণ্ড রাক্ষসীর মতোই তার গলায় দাটা চেপে ধরলুম, তখন আহ, কি মিনতি ভরা গোঙানি তার গলা থেকে বেরুচ্ছিল!
চোখে কি সে একটা ভীত চাউনি আমার কাছে ক্ষমা চাইছিল। আহ আহ জেলে রাত্রির দিন কাজের মধ্যে ব্যস্ত থেকে কোনো কিছু ভাববার সময় পেতুম না, মনটাকেও ভাববারই যে সময় দিতুম না। কাজের উপর কাজ চাপিয়ে তাকে এত বেশি জড়িয়ে রাখতুম যে শেষে কখন যে ঘুম এসে আমাকে অবশ করে দিয়ে যেত তা বুঝতেই পারতুম না। এখন যেদিন ছাড়া পেলুম সেদিন আমার সমস্ত বুকটা কিসের কান্নায় হাহা করে চেঁচিয়ে উঠল। এতদিন যে বেশ ছিলুম এই জেলের মাঝে, এতদিন আমার মনটা যে খুব শান্ত ছিল, এখন এই ছাড়া পেয়ে আমি যাই কোথা? ওহ, ছাড়া পাওয়ার সে কি বিষের মতো জ্বালা। ঘরেই এলুম, দেখলুম আমার ছেলে বিয়ে করেছে, বেশ টুকটুকে মেনি পড়া বউটি। আমি ফিরে এসেছি শুনে গাঁয়ের লোক হাঁ করে ছুটে এলো, বললে গাঁয়ে এবার মরকচণ্ডী হবে। বাপ রে, সাক্ষাৎ তারকা রাক্ষসী এবার গাঁয়ে ফিরে এসেছে, এবার আর রক্ষা নাই, নিঘাত জমালয়। পেথম পেথম আমি তাদের কথায় কান দিতুম না, মনে করলুম কান করেছি ঢোল, কত বলবি বল। শেষে কিন্তু আর কান না দিয়েও যে আর পারলুম না, তাদের বলার মাঝে যে একটুও থামা ছিল না, যেন কিছুই হয় নাই। এই ভেবে আমি আমার বউ বেটা নিয়ে ঘর সংসার নতুন করে পাতলুম। লোকে তা লণ্ডভণ্ড করে দিলে। মেয়ের বিয়ে দিতে চাইলুম, কেউ বিয়ে করলে না, বললে রাক্ষসীর মেয়ে রাক্ষসী হবে, এ ডাহা সত্যি কথা। এতদিন যে ব্যথাটা আমি দুহাত দিয়ে চাপা দিতে চাইছিলুম সেইটাই দেশের লোক উস্কে উস্কে বের করে চোখের সামনে ধরতে লাগলো। সোনার চাঁদ ছেলে আমার একটি শুনলে না, আমায় যে কেমন করে কি হলো তা ভুলেও কোনো কথার মাঝে জিজ্ঞেস করলে না। খুশি হয়ে আমাকে সংসারের সব ভার ছেড়ে দিলে। কেননা সে বুঝেছিল যা গিয়েছে তার খেসারতের জন্যে আর একজনকে হারাবো কেনি। আর এই করুই রাঁড়ি আটকুড়িরা, যারা আমার সাত পুরুষের গিয়াত কুটুম নয়, তারা কিনা রাত্রির দিন খেয়ে না খেয়ে লেগে গেল আমার পেছনে। দেবতাদের সাপের মতো এসে আমাদের সব সুখ শান্তি নষ্ট করে দিলে। আমার ছেলেকে তারা এক ঘরে পতিত করলে, তাতেও তাদের সাধ মিটল না। নানান পেকারে নানান ছুতোয় এই 2 বছর ধরে কি না কষ্টই দিয়েছে এই গাঁয়ের লোকে। দিদি পথের কুকুরকেও এত ঘেন্না হেনস্থ করে না। এতে যে ভালো মানুষের মাথা বিগড়ে যায়, আমার মতো শতেক খুয়ারি ডাইনি রাক্ষসীর তো কথাই নাই। তাও দিদি খুবই সয়ে থাকি, নিতান্ত বিরক্ত না করে তুললে ওদের গালমন্দ দিই না। 32 নারী পাক দিলে তবে কখনো লোকের মুখ দিয়ে সাপমন্নি বেরোয়। এখন তো তুই সব শুনলি দিদি, এখন বল দোষ কার? আর তুই ওই হাতের মালসাটা আমার মাথায় ভেঙে আমার মাথাটা চৌচির করে দে, সব পাপের শাস্তি হোক। ওহ ভগবান। নমস্কার। আমার গল্প পাঠ ভালো লাগলে, এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।